নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, পুলিশের ওপরে আক্রমণ, একাধিক প্রতারণার অভিযোগ, কুলতলি কাণ্ডে গ্রেফতার মূল পান্ডা সাদ্দাম সর্দার, জালে সিপিএমের কর্মী মান্নান খানও। মান্নানের ভেরিতেই গা ঢাকা দিয়েছিল এই সাদ্দাম। এরপর পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার সাদ্দামকে 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে দেখে নেব একটি প্রতিবেদন। পুলিশের সাঁড়াশি অভিযানে সাফল্য, পাকড়াও কুলতলি কাণ্ডের মাস্টারমাইন্ড সাদ্দাম, জালে কুলতলির সিপিএম নেতা মান্নান। কুলতলিতে পুলিশের ওপর হামলা, পুলিশকে লক্ষ্য করে গুলি। ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। খোঁজ মেলে না ভাইয়েরও। এরপর থেকেই পুলিশের সাঁড়াশি অভিযান, এলাকায় চিরুনি তল্লাশি। অবশেষে মিলল সাফল্য। কুলতলি থেকে গ্রেপ্তার মূল পান্ডা সাদ্দাম সর্দার, জালে কুলতলিরই সিপিএম নেতা মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ শেল্টার নিয়ে বসেছিল। এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনে শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পাই, খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল ইনসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করি। ঘটনার সূত্রপাত গত সোমবার কুলতলির জালাবেরিয়ার পয়তারহাট এলাকায় চোরাই সোনার ব্যবসার রমরমা। সেখানে নানা অসামাজিক কার্যকলাপও চলে বলে অভিযোগ। সোমবার সকালে অভিযুক্তকে ধরতে এলাকায় পা রাখা মাত্রই বাধার মুখে পড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সাদ্দাম অনুগামীরা। সেদিন থেকেই পলাতক সাদ্দাম। পুলিশের ওপর হামলায় অভিযুক্ত সাদ্দামের ভাই সাইদুলও অভিযুক্তের বাড়ির খাটের নিচে একটি সুড়ঙ্গের সন্ধান মেলে। সেখান দিয়ে সাদ্দাম পালিয়ে যায় বলে ধারণা করে পুলিশ। সুড়ঙ্গটির মুখ পার্শ্ববর্তী একটি খালে। এরপরই এলাকায় চিরুনি তল্লাশি। আছি যে ঠাকুরার নদী, সেই ঠাকুরার নদী যে সাদ্দামের যে বাড়ি পেছন থেকে যে সুরঙ্গ, সেই সুরঙ্গ যে খাল হয়ে কাগড়া খাল হয়ে এই কিন্তু ঠাকুরার নদীতে এসে পড়েছে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কিন্তু নদীর এদিকটা সোজা চলে গেছে পয়তারহাট, মানে সাদ্দামের বাড়ি যেখানে, সেই জায়গায় ইতিমধ্যেই কিন্তু এই জায়গায় যে জায়গায় আমি দাঁড়িয়েছি, এই জায়গায় কিন্তু এর পাশেই কিন্তু যে ভেড়ি, মাছের ভেড়ি মান্নান খানের, সেই মাছের ভেড়িতেই কিন্তু লুকিয়েছিল, গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। ভেড়িতে গা ঢাকা সাদ্দামের, ভেড়ির আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম। কুলতলির ঝুপড়িঝাড়ার বাণীরধল এলাকায় মাছের ভেড়ি রয়েছে স্থানীয় সিপিএম নেতা মান্নান খানের। সোমবারের ঘটনার পর সেখানে আশ্রয় নেয় সাদ্দাম। বুধবার রাতে ভেড়িরই আলাঘরে হানা দেয় পুলিশ। আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম, পাশাপাশি গ্রেপ্তার করা হয় সাদ্দামের সঙ্গী মান্নানকেও। সাদ্দাম সর্দারকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আমি একটু এই কুড়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করব। এই সেই কুড়ে ঘর, এবং এই সেই কুড়ে ঘরের ভেতরে কিন্তু প্রায় সোমবারের পর থেকে কিন্তু গা ঢাকা দিয়েছিল সাদ্দাম সর্দার। সাদ্দাম সহ এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করলেও পলাতক সাদ্দামের ভাই সাইদুল, তার খোঁজে তল্লাশি জারি পুলিশের। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডিওয়াইএফআই নেতা সৌরভ ঘোষ। সৌরভ, স্বাগত আপনাকে। রয়েছেন বিজেপি নেতা কৌশিক দাস, আপনাকেও স্বাগত। রয়েছেন তৃণমূল নেতা জামশেদ আলী খান, আপনাকেও স্বাগত জামশেদ সাহেব। আমি প্রথমেই আসবো কৌশিক দা আপনার কাছে, যে এই যে দেখা যাচ্ছে সাদ্দাম তিনি গ্রেপ্তার হয়েছেন মান্নান খানও। এই মান্নান খান আবার সিপিএম কর্মী, সাদ্দাম তিনি তৃণমূল ঘনিষ্ঠ। ঠিক কি মনে হয় যে কোথাও গিয়ে সিপিএম তৃণমূল সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে অপরাধের জগতে? দেখুন, এই জোট, ইন্ডি জোট, যে জোটকে আমরা বারবার ধরে বলছি, এই ইন্ডি তথা পিন্ডি জোট, ওটা পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানাচ্ছে। আজকে 15 বছর ধরে এই সাদ্দাম সর্দার এই পশ্চিমবঙ্গের বুকে বসে সুড়ঙ্গ দিয়ে সোনা পাচার করছে, জাল নকল নোট বিক্রি করছে, সমাজের বুকে নাশকতা করছে, সমাজের একটা দধিচিকাপূর্ণ ত্রাস হয়ে দাঁড়িয়েছে। আর গত 11 সাল থেকে 2011 সাল থেকে এই সরকার চলছে, আর সরকার কিছু জানে না, সরকারের বর্তমান বিধায়ক কিছু জানে না। এটা হতে পারে না। এই জোট সরকার একে অপরের পুরো পরিপূরক। একজন সিপিএম, একজন তৃণমূল, এরা একে অপরের পরিপূরক। আর তৃণমূল চোখে আঙ্গুল দিয়ে বাংলার মানুষকে বারবার ধরে দেখাচ্ছে যে সন্দেশখালির মতো শাহজাহান প্রত্যেক এলাকাতে গড়ে উঠেছে এবং তারা তৈরি আছে, এবং এদেরকে ভোট ব্যাংক হিসেবে ইউজ করছে তৃণমূল কংগ্রেস। আমি জামশেদ সাহেব আপনার কাছে আসবো। যে কথা কৌশিক বলছেন যে সন্দেশখালির মতন শাহজাহান প্রত্যেক জায়গাতে গড়ে উঠেছে, কোথাও শাহজাহান নাম, কোথাও সাদ্দাম।
দেখুন, এই সাদ্দাম সর্দারের যে হিস্ট্রিটা আপনারা পাচ্ছেন এবং আমরাও যেটুকু জানতে পারলাম যে সাদ্দাম সর্দার যে কারবারটা করছে এই কারবারটা 15 থেকে 20 বছর আগে। মানে আপনি যে কোনো বিষয়ে যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে চান যে কোনো অপরাধের শুরু কিন্তু বাম আমল থেকে হয়েছে এবং সেই সমস্ত অপরাধের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা কিন্তু এই তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সরকারই নিচ্ছে। আজকে সাদ্দাম সর্দারকে কিন্তু অ্যারেস্ট করতে ইডি সিবিআই আসেনি, সাদ্দাম সর্দারকে কিন্তু অ্যারেস্ট করছে রাজ্য পুলিশ। অতীতেও আপনারা যদি বিভিন্ন কেস দেখেন, যে সাউদার মতো কেসেও যখন এতদিন ধরে কি করছিলেন? এতদিন ধরে কি করছিলেন? কাশ্মীর থেকে ধরে এনেছে কিন্তু 14টা রাজ্য বছর ধরে পুলিশ। কি করছিলেন? 14টা বছর ধরে কি করছিলেন? বেশ, আসবো কৌশিক, আপনার কাছে আসবো। আমি সৌরভ আপনার কাছে যাবো, বুঝতে পেরেছি। জামশেদ সাহেব আপনার কাছে আসবো আবার পরে। আমি সৌরভ আপনার কাছে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ বেশ, সৌরভ আপনার কাছে আসবো। যে কথা জামশেদ সাহেব বলছেন, এই সাদ্দামরা বেড়ে উঠেছে আসলে বাম আমলের সময় থেকেই, এবং আজকেও দেখুন সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। মান্নান খান তার আলাঘর থেকে, মাছের ভেড়ির আলাঘর থেকেই। মান্নান খান আবার সিপিএম কর্মী। ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখুন, সাদ্দাম খান বেড়ে উঠে গিয়ে বাম আমল থেকে। শাহজাহানের যখন অপরাধ পাওয়া গেছিলো, শাহজাহান ছিল সিপিআইএম কর্মী। এটা আসলে তৃণমূল তার অপরাধ ঢাকবার জন্য রুমাল খুঁজে মুখ ঢাকার চেষ্টা করছে। এখন সেই রুমাল দিয়ে তৃণমূল মুখ ঢাকতে পারবে কি না এটা সময় বলবে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মান্নান খান আপনাদের মিডিয়া চ্যানেল, বিভিন্ন চ্যানেল প্রচার করছিল প্রথমে সিপিআইএমের নেতা, এখন আপনারা পৌঁছেছেন সিপিআইএম কর্মীতে। আমার মনে আছে আপনাদের এই টিভি চ্যানেলেই জয়নগরের দলুয়া খাঁকি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই আলোচনাতে প্রথমতে গোটা বাংলা জুড়ে টিভি চ্যানেলগুলো জানাচ্ছিল যে সিপিআইএম যোগ আছে। পরবর্তীকালে আমরা দেখেছি সিপিআইএমের যোগের কি নমুনা। আপনাদের মনে আছে মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পর 26খানা কমিশন করেছে, সিপিআইএমের নামে অনেক অপপ্রচার করার চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, মমতা ব্যানার্জির জন্য সত্যিই দুর্ভাগ্য যে একটাও প্রামাণ্য তিনি মানুষের সামনে এনে তার যে সততার যে প্রতীক ছিল সেই প্রতীকটা টিকিয়ে রাখতে পারেননি। সেই কারণে তৃণমূল কর্মীরা খুব কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে। তারা তাদের সেই সততার প্রতীক আর বাজারে ব্যবহার করতে পারে না। আপনি চলে আসুন তৃণমূলের সঙ্গে বিজেপির প্রশ্নে। আপনি যদি জানতেন যে অসৎ, তাহলে আপনাদের নেতারা কেন এখনো পিন্ডি জোটের মধ্যে আছে? এখনো পর্যন্ত পিন্ডি জোটের মধ্যে কেন আছে? আপনি এত বড় বড় কথা বলছেন, আপনার নেতারা কেন পিন্ডি জোটের মধ্যে আছে? প্রশ্ন করুন আপনার নেতাদেরকে। আলিমুদ্দিনে গিয়ে প্রশ্ন করতে পারবেন? কৌশিক আসবো, কৌশিক আসবো। সিপিএম নেতা আজকে কৌশিক আমি আপনার কাছে আসবো। আলিমুদ্দিনে গিয়ে প্রশ্ন করুন। কৌশিক প্লিজ আপনার কাছে আসবো। আমি আপনারা বাংলা সৌরভকে বলতে দিন, আমি আসবো, আবারও আসবো, আপনি সময় পাবেন। সৌরভ বলুন। না, কৌশিকবাবুর কাছে সুযোগ হচ্ছে এইটা, একই প্রশ্ন উনি 3বার রিপিট করছেন। কৌশিকবাবু, আমি কানে কম শুনি না, আপনার প্রশ্নটা শুনেছি। আপনি যদি দয়া করে আমাকে উত্তর দেওয়ার সুযোগ দেন। আমরা ইন্ডি জোটের মধ্যে আছি, আপনার মতন মানে বলতে চাই এটা যে আমরা এটা প্রকাশ্যভাবেই ইন্ডিয়া জোটের মধ্যে আছি। কিন্তু শুনুন, পশ্চিমবাংলায় আপনারা যারা বিজেপি কর্মী, আপনারা যেমন গোপনে বিজেপি করেন, পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিও গোপনে বিজেপি করেন। গোপনে বিজেপিটা করা যায়, কিন্তু সিপিআইএম করতে গেলে প্রকাশ্যভাবেই বলতে হয়। একটাই মাত্র পার্টি আমরা, যেটা আমরা কোনো কিছু লুকাই না। আমরা প্রকাশ্যভাবেই জানিয়েছি যে আমরা ইন্ডিয়া জোটে আছি। ইন্ডিয়া জোটে আছি কারণ আপনি সৌরভ এই মান্নান খানের পরিচয় জানা যাচ্ছে তিনি সিপিএম কর্মী বা নেতা যাই হোক না কেন, তাকে মেনে নিতে অসুবিধা কোথায়? আপনারা তো সরাসরি বলে দিচ্ছেন যে ওই অঞ্চলে কেউ নেই এই নামে। না, মেনে নিতে কোনো অসুবিধা নেই। আপনারা এটা নিশ্চিন্ত থাকতে পারেন যে সিপিআইএম কখনো মান্নানকে শাস্তি দেওয়া যাবে না এইটা বলে রাস্তায় মিছিল করবে। আমরা তো দেখেছি পশ্চিমবাংলায় যে চোরকে শাস্তি দেওয়া যাবে না সেই প্রশ্নে রাজ্যের মুখ্যমন্ত্রীও ধর্নায় বসেছিলেন। সিপিআইএম কোনো অন্যায়ের প্রশ্নে আপোষ করবে না। আর ঘটনা হচ্ছে চট্টোপাধ্যায়ের মতো লোক সিপিএম আপোষ করবে না, লোককে সেখানে আপনাদের মতো ছোটখাটো মান্নানের মতো চুনোপুটিতে অনেক মানে পড়ে আছে। পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করতে যেখানে তৃণমূল কংগ্রেস হবে না, সেখানে আপনাদের মতো চলবে না। আমি আপনার যদি কিছু কথা বলার থাকে বলুন, কিন্তু চিৎকার করে দিলে আপনার
নষ্ট হবে। আমি এটা বলতে পারি, আমার দলে কোনো কুণাল ঘোষ নেই যে মমতার জেল খেটে এসে আবার টিভির সামনে বড় বড় কথা বলছে। আমার দলে কোনো কুণাল ঘোষ নেই, আমার দলে কোনো চোর শুভেন্দু নেই যে যাকে আমরা চোর বলে করেছি। এইটা আমরা খুব জোরের সঙ্গে বলতে পারি। আপনাদের দলে এইগুলো আছে, জামশেদ সাহেব বুঝতে পেরেছি। জামশেদ সাহেব দুষ্কৃতীরা এটা ঠিক যে দুষ্কৃতীরা যখন যে সরকারে থাকে দুষ্কৃতীরা তাদের সঙ্গেই থাকে, এটা সব দিকেই দেখা গিয়েছে, সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমি জামশেদ সাহেব আপনার কাছে প্রশ্ন রাখবো যে আপনারা যদি জানতেন, এই যে আপনি বলছেন যে গ্রেপ্তার করছে তৃণমূলের সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গ্রেপ্তার করছে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে। 2011 সালে আপনারা ক্ষমতায় এসছেন, তারপরে এতগুলো বছর পেরিয়ে গেছে। সাদ্দামের দেখেছেন আপনারা কি বড় সুড়ঙ্গ করে সে আকারে মাতলা নদীতে মিশে গেছে, কেউ কোথাও জানতে পারলো না, পুলিশ প্রশাসন, জেলা পুলিশ কেউ কোথাও কোনোদিন জানতে পারলো না। আচ্ছা, আপনার কি মনে হয় এই 10 কোটির পশ্চিমবঙ্গের জনসংখ্যার বাড়ি বাড়ি পুলিশ খুঁজে বেড়াবে কে কোথায় কি করছে? যখন অভিযোগ পাওয়া গেছে, অভিযোগের পর যদি ব্যবস্থা না হয় তখন আপনারা এই অভিযোগ আনবেন তাহলে সরকারের বিরুদ্ধে, পুলিশের কাছে কোনো পুলিশের কাছে কোনো ইনফরমেশন থাকবেই না, প্রশাসন পুলিশের কাছে কোনো ইনফরমেশন থাকবেই না, তাহলে গোয়েন্দা বিভাগ রেখে লাভ কি? না কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গোয়েন্দা বিভাগ রেখে লাভ কি? পড়ে লেগেছে এটা বিজেপি যাতে সিবিআই হাতে না চলে যায়, যে শিলতাহানি অভিযোগ জন্য লেগেছে, এটা বিজেপি না। জামশেদ সাহেব, আমি আপনার সঙ্গে একমত হতে পারলাম না। তাহলে গোয়েন্দা বিভাগ রেখে লাভ কি? গোয়েন্দা বিভাগ রেখে লাভ কি? আমি আসবো কৌশিকের কাছে। বেশ কৌশিক, বুঝতে পেরেছি, আমি আপনার কাছে আসবো। কৌশিক প্লিজ কোশ্চেন নিন। কৌশিক, আপনি বলছেন যে নাকের ডগাতে, পুলিশের নাকের ডগাতে অপরাধ। জামশেদ সাহেব প্লিজ, জামশেদ সাহেব প্লিজ, জামশেদ সাহেব একের পর এক অভিযোগ উঠছে আপনার দলের নেতা ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সাদ্দাম বলুন কিংবা আপনি জয়ন্ত সিং বলুন, জেসিবি বলুন, একের পর এক নেতাদের বিরুদ্ধে, নেতা ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ। আমি কৌশিকের কাছে আসবো। কৌশিক, আপনি বলছেন, প্লিজ জামশেদ সাহেব প্লিজ অন্যকে প্রশ্ন করতে দিন, ইন্টারাপ্ট করবেন না। জামশেদ সাহেব আপনাকে বলছি অন্যকে প্রশ্ন করতে দিন। আমি কৌশিক আপনার কাছে আসবো। জামশেদ সাহেবের কথা এবং আমি কৌশিকের কাছ থেকে জানতে চাইবো, নিঃসন্দেহে এই সাদ্দামের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে তার মধ্যে একটি যে জাল নোটের কারবার তিনি করতেন। আমার প্রশ্ন, 2016 সালে নোট বাতিল করা হয়েছিল জাল নোট বন্ধ করার জন্য, তারপরেও কি করে জাল নোটের কারবার চলে? দেখুন, জাল নোটটা যারা তৈরি করছে পুলিশ মন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি স্বয়ং সিএম, সেখানে তার নাকের ডগায় জাল নোট হচ্ছে, সেটাকে লোকাল প্রশাসনকে বন্ধ করতে হবে। তাহলে নোটবন্দি হয়ে কোনো লাভ হলো না, তাই তো? যখন কেন্দ্রের দ্বারস্থ হবে, নোট বাতিল হয়ে কোনো লাভ হলো না, জাল নোট আটকানো যায়নি, এটা স্বীকার করতে পারবেন? তাহলে নোট বাতিল করে লাভ হয়নি, এটা স্বীকার করতে পারবেন? কালোবাজারি বন্ধ হয়নি, লোকাল প্রসপেক্টিভসের সঙ্গে নোট বাতিলের কোনো সম্পর্ক নেই। দুষ্কৃতি লোকাল হোক, ইন্টারন্যাশনাল হোক, ন্যাশনাল হোক, দুষ্কৃতি হয়। একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবে। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সৌরভ আপনার কাছেই আসবো আবারও। এই যে কুলতলি বা সোনারপুরে একের পর এক দুষ্কৃতীদের তাণ্ডব, তাদের ছবি উঠে আসছে সংবাদ মাধ্যমে, কেউ গ্রেপ্তার হচ্ছেন, এই সমস্ত কিছু দেখে কি মনে হচ্ছে যে একটা সময় এই দক্ষিণ 24 পরগনাতে আপনাদের যথেষ্ট দাপট ছিল? আমি বলছি সিপিআইএমের যথেষ্ট দাপট বা বামেদের দাপট ছিল। সেই দক্ষিণ 24 পরগনাতে আজ একের পর এক দুষ্কৃতীরাজ, কারো সঙ্গে আপনাদের দলেরও যোগাযোগ রয়েছে এমনটা জানা যাচ্ছে, যদিও আপনি সবটা মানতে চাইছেন না। দেখুন, প্রথমে আমি কথাটা এখান থেকে শুরু করি। দক্ষিণ 24 পরগনা গোটা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে প্রথম আমরা হারিয়েছি এবং সবচেয়ে প্রথম দক্ষিণ 24 পরগনা তৃণমূল দখল করেছে।
আর যেটা আপনি বলছেন দুষ্কৃতীরা কিন্তু সমাজের বাইরের নয়, সমাজের অংশ। মজার ব্যাপারটা হচ্ছে এই, বাম আমলে আপনি যাকে দুষ্কৃতী হিসাবে জানতেন, এই আমলে তিনি দলের নেতা হয়ে গিয়েছেন, পঞ্চায়েত প্রধান হয়ে গিয়েছেন। বাম আমলে কোনো রেজিস্টার্ড দুষ্কৃতী সিপিআইএমের নেতা ছিল না, আর এখন দুষ্কৃতীরাই নেতা। মজার ব্যাপারটা হচ্ছে ওই যে আমি বললাম যে আমাদের কেউ জেল আমাদের কথা বলাই না, আপনাদের পোষা দুষ্কৃতীরা সৌরভ তো মেনে নিলেন যে তাদের দলে ছিলেন হয়তো দুষ্কৃতীরা, কিন্তু কেউ নেতা হননি। আপনাদের দলে এসে নেতা হয়েছেন, তাদেরকে আপনারা নেতা বানিয়েছেন জামশেদ সাহেব। তাদের পোষা দুষ্কৃতীরাই এখন পশ্চিমবঙ্গে তৃণমূল একে অপরের পরিপূরক। ঋষিকেশ, হ্যাঁ বলুন। তাহলে প্রমাণ হচ্ছে সিপিএম এবং তৃণমূল একে অপরের পরিপূরক। আমি শুনছি সৌরভ, বলুন। চিৎকার করলে বলা যাবে না, এক এক করে বলতে দিতে হবে। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আমাদের দলে ছিলেন না দুষ্কৃতীরা, সমাজের অংশ, তারা সমাজে থাকবেন। আর সমাজে থাকলে দুষ্কৃতীরা সবসময় চেষ্টা করে শাসকের সমাজে তারা থাকবেন, তাহলে পুলিশ প্রশাসনের কাজটা এই আমলে দুষ্কৃতীরা নেতা হয়ে গেছে। হ্যাঁ, না না, সমাজে থাকবেন তো, তাদেরকে পুলিশ শাসন করবে। আপনি যে কথা বলছেন আপনার কথার মধ্যে একটা কন্ট্রাডিকশন রয়েছে। যে লোকটা সিপিএম একজন দুষ্কৃতী সমাজের অংশ হতে পারে, এই জন্যই আপনারা আজকে মুছে যাচ্ছেন। দুষ্কৃতীকে সমাজের অংশ বলেন কোন সাহসে? দুষ্কৃতি তাতে বাম আমলে হোক আর তৃণমূল আমলে হোক আর অন্য কোন সরকারের আমলে হোক, দুষ্কৃতীকে আপনি সামাজিক লাইসেন্স দিচ্ছেন না দাদা, যে সে একটা সমাজের অংশ। আপনি আমাদেরকে ভালো করে গাইড করতে গিয়ে নিজের জীবন হারিয়ে ফেলছেন তো। সুস্থ সমাজে আমাদেরকে ভালো করে গাইড না করে নিজের দলে মন দিন। আমি বলছি দুষ্কৃতীরা সমাজে থাকবে, আগে কথা বুঝুন, বাংলা কথা বলছি। সৌরভ, এটাই তো বুঝতে পারছি না, সমাজে থাকবে কেন? দুষ্কৃতী জেনেও সমাজে রেখে দেবেন, পুলিশ প্রশাসন তাহলে কি করবে? পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের সমাজে রেখে দেবে? কৌশিক কি মনে করে? কৌশিক এই দুষ্কৃতীদের সমাজে থাকবে? পুলিশ প্রশাসন হাত ধুয়ে বসে থাকবে? দুষ্কৃতীরা জেলে থাকবে, কিন্তু পুলিশ প্রশাসন আইনের শাসন দেবে। আপনাদের মতন এমএলএ বলে দিলে তারপর পুলিশ কাজ করে, ঘটনাটা এমন নয়। মমতা ব্যানার্জির তিনজন একসাথে কথা বললে দর্শকরা কারো কথাই শুনতে পারবেন না। আপনাদের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা শুনতে পারবেন না। থানা থেকে ছাড়িয়ে আনতে যেতেন না। বেশ সৌরভ, আপনার কথা বুঝতে পেরেছি। আমি আমজাদ সাহেবের কাছে আসবো, জামশেদ সাহেবের কাছে। বুঝতে পেরেছি সৌরভ, প্লিজ ইন্টারাপ্ট করলে অসুবিধা হয়। জামশেদ সাহেব, আপনার কাছে আসবো। যে কথা সৌরভ বলছেন যে তাদের সময় দুষ্কৃতি ছিল, কিন্তু সেই সমস্ত দুষ্কৃতীদের আপনারা নেতা বানিয়েছেন। শেখ শাহজাহান, এই সাদ্দামদের নেতা বানিয়েছেন আপনারা। সাদ্দাম কি আমাদের নেতা ছিল? সাদ্দাম আমাদের কোন পোস্ট হোল্ড করতো? পোস্ট হোল্ড না করলে কি নেতা হয় না? আর সমস্ত নেতারাই কি পোস্ট হোল্ড করেন? দলে দুটো একটা খারাপ মানুষ বেরোয়, যে কোনো রাজনৈতিক দলে দুটো একটা খারাপ মানুষ বেরোয়, সেটা অস্বীকার করা কিছু নেই। কিন্তু সেই শাহজাহানকে কি তৃণমূল কংগ্রেস আড়াল করেছে? না প্রশাসন তাকে গ্রেফতার করেনি? শাহজাহানকে পুলিশ গ্রেফতার করেছে। না, পার্থকে তো ঘরে ঢুকিয়ে দিয়েছে। জামশেদ সাহেব, শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই যাতে তদন্ত না হয় আটকাতে গেছেন আপনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে, কেন একজনকে আড়াল করার চেষ্টা করছেন আপনারা? এরপরেও বলবেন এই কথাগুলো? দেখুন, যে কোনো মানুষ তখন কিন্তু শাহজাহান দুষ্কৃতি প্রমাণ হয়নি, বা শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা প্রমাণিত হয়নি। বেশ বেশ, বুঝতে পেরে গেছি আপনার বক্তব্য। কৌশিক কি বলবেন? সমস্ত রাজনৈতিক দলেই দুষ্কৃতিরা থাকবে, তাহলে সমাজে দুষ্কৃতিরা থাকবে, সব জেনে আপনারা হাত ফুটে বসে থাকবেন। তৃণমূল করতে অসুবিধা কি? আমজাদ সাহেব, জামশেদ সাহেব, বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমরা চাই, প্রত্যেকেই চাই, সাধারণ মানুষ চান দুষ্কৃতি মুক্ত সমাজ। সেটা কবে হবে তার অপেক্ষায় বোধহয় দিন গুনতে হবে সমস্ত দিক থেকে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাবো। আজকে আর সময় নেই আমাদের, জামশেদ সাহেব, আজকে আর সময় নেই, নিঃসন্দেহে খুঁজে বের করা হয়েছে। ঠিক, আজকে আর সময় নেই। প্লিজ সৌরভকে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ কৌশিক, জামশেদ সাহেব, আপনাদের তিনজনকে ধন্যবাদ। আজকে আর সময় নেই, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান এতক্ষণ ধরে আমাদের দেখছিলেন। অন্যান্য খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।